নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কয়েক মিনিট বিলম্বে শুরু হলো আজকের এই আয়োজন, আমাদের ক্ষমা করে দেবেন। প্রতি রাতে আমরা এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের দরবারে হাজির হই এবং আমরা জানান দিতে চাই প্রতি রাতের মতো আজকেও যে আমরা সকলে মিলে চাই আগামীকালকের সকালটা আরেকটু সুন্দর হোক, আরেকটু ভালো হোক। আমরা সবাই মিলেমিশে যাতে আমাদের রাজ্যে সত্যি অর্থেই আনন্দের একটি বাতাবরণ তৈরি করতে পারি, আমরা মিলেমিশে যাতে একসঙ্গে বড় হতে পারি এবং আমাদের এই বড় হওয়ায় নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা যাতে সত্যি অর্থেই জীবনের রসদ পায়, আমরা তারই চেষ্টা করি দিনরাত। আপনারা যারা অভিভাবক, আপনারা যারা বাড়িতে বসে এই আয়োজন দেখছেন, রাত্রিবেলায় প্রতিদিন দেখেন, আপনারা যারা মোবাইলে কিংবা নিজেদের সামাজিক মাধ্যম ব্যবহার করে পরবর্তীকালে এই আয়োজন দেখবেন, আপনারা সবাই শুনবেন আজকের এই আয়োজনটি, আপনাদের ছেলে মেয়েদের জন্য কাজে লাগবে। ঘরে ঘরে মা বাবারা প্রতিদিন যে বিষয়টি নিয়ে এখন অত্যন্ত চিন্তিত সেটা হচ্ছে নেশা। আজ আমরা এক ধরনের নেশা নিয়ে কথা বলবো। এই নেশা সরাসরি সেই অর্থে হেরোইন কিংবা যে শব্দগুলোর জন্য আমরা নেশা শব্দটিকে জনপ্রিয় হতে দেখেছি তা না হলেও এই নেশা দিয়েই হয়তোবা নেশার ওই মূল স্রোতে আমরা ধীরে ধীরে চলে যাই। আজ টোবাকো নিয়ে আমরা কথা বলবো। আপনারা প্রত্যেকেই জেনে থাকবেন টোবাকো ফ্রি ইউথ ক্যাম্পেইন বলে সারা রাজ্যে একটি প্রকল্প চলছে এবং তার দ্বিতীয় ধাপে আমরা রয়েছি। রাজ্য সরকার, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, সর্বোপরি রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং এক একটা জেলায় এই বিষয়টিকে কিভাবে দেখা হচ্ছে, সার্বিকভাবে আমাদের রাজ্যের অবস্থান কি এবং কেমন তা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় দুজন অত্যন্ত গুণী চিকিৎসক তারা এখানে হাজির হয়েছেন স্টুডিওতে। তারা সরকারি পদে আসীন রয়েছেন। আমাদের সঙ্গে ডক্টর কমল রিয়াং, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, গোমতী জেলা, এবং রয়েছেন ডক্টর অর্জুন সাহা, তিনি জেলা পরিবার কল্যাণ আধিকারিক, গোমতী জেলা। প্রথমেই কমল স্যার এবং অর্জুন স্যার, আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং আমাদের আজকের এই আলোচনা যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাইবো, আপনাদের কাছে প্রথমেই জানতে চাইবো যে সারা রাজ্যে টোবাকো ফ্রি ইউথ ক্যাম্পেইন শুরু হয়েছে। একদম শুরুতেই যদি এই ক্যাম্পেইনটা নিয়ে আমাদের কিছু বলেন। আমাদের যে এটা একটা পার্ট অফ ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম, যেটা শুরু হয়েছিল 2007-8-এ, এবং এটার যে প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দেশে নন কমিউনিকেবল যে ডিজিজ ওইটা প্রচণ্ড রকমভাবে বেড়ে গেছে এবং ওইটাতে অ্যারাউন্ড মোর দেন 60% ডেথ ওইটা কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ থেকে হচ্ছে। প্রেশার, সুগার, তার সঙ্গে এই যে টোবাকো রিলেটেড যে মানে প্রায় 60% আপনি বলছেন মূল মৃত্যু, প্রায় টোবাকো রিলেটেড যে বিভিন্ন ডিজিজ। টোবাকো ক্যান কজ অনেক ডিজিজ করতে পারে, হেড টু টো বলতে গেলে। এখানে যদি কিছু তুলে ধরা যায়, যেমন মুখের ক্যান্সার থেকে শুরু করে একদম মেয়েদের প্রসবের সময় যে বাচ্চাদের বিপদ অবধি, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার, চর্মরোগ, হরমোন অস্বাভাবিকতা, যকৃতের ক্যান্সার, খাদ্যনালীতে ক্যান্সার, মাথা ব্যথা, তারপরে জ্বরে তো ক্ষত হওয়া, স্তন ক্যান্সার, এইভাবে অনেক মানে বলতে গেলে হেড টু টো এফেক্ট আছে যে টোবাকো। সে টোবাকো মে বি স্মোকলেস অ্যান্ড স্মোক কি বলে এটাকে, স্মোকি অ্যান্ড স্মোকলেস, দুটোই হতে পারে, দুটো মিলে এটাকে তো টুগেদার টোবাকো বলা হয়। তো এখন আমাদের ত্রিপুরার সিনারি যদি আমরা দেখি যে ওটা যে একটা দুইটা সার্ভে করা হয়েছে, একটা হয়েছে 2009-10-এ, অল ওভার ইন্ডিয়াতে সার্ভে হয়েছে। দুইটা সার্ভে আছে, 2009-10 এবং 2016-17 গেটস সার্ভে বলে যেটাকে, গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে। ওইখানে দেখা গেছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে 16-17-তে 64.5% আর কনজিউমিং টোবাকো। বিশাল ব্যাপার। and that is the fact is that is the highest in the country. আমরা ত্রিপুরা আমরা প্রথমে আছি। তো এটা এখন আমরা এটা কি বলে এটাকে খুব জোর দিয়ে এখন আমাদের, এবং আপনি যেটা বলছেন যে 16-17-তে প্রায় 65% মানুষ, আমি যদি আজকের তারিখে দাঁড়িয়ে কথা বলি আমার মনে হয় এটা আরো বাড়বে, কমার চান্স খুবই কম।
খুবই কম। হ্যাঁ। আমরা বিস্তারিত আলোচনায় আসবো, তবে এবার একটু অর্জুন বাবুর কাছে যাই। অর্জুন বাবু, আপনি একটা বিষয় আমাদেরকে যদি একটু বলেন, স্যার যেরকম বলছিলেন যে এর ভয়াবহতা, কিন্তু আমাদের এই যে টোব্যাকো প্রোগ্রাম, আমরা যদি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে আদৌ এর গুরুত্বটা কি। আমরা তো ছোটবেলা থেকেই দেখি যে আমাদের দাদু বা আমাদের জ্যাঠামশাই বা পাশের বাড়ির দাদারা যারা আছেন, কাকুরা যারা আছেন, তাদের হাতে হয় বিড়ি, নয় সিগারেট, কিংবা বিভিন্ন ধরনের তামাক জাতীয় জিনিস থাকেই। পান আমাদের দাদু দিদারা খাচ্ছেন, এই দেখতে দেখতেই আমরা বড় হই। এইরকম একটি সামাজিক কাঠামোতে দাঁড়িয়ে আজকে আপনারা যখন নিজেদের দায়িত্ব পালন করছেন সরকারিভাবে এবং এক একজন সুন্দরভাবে এই কাজগুলো করছেন, তখন টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রামের কি গুরুত্ব, মানে কেন এটা দরকার? শুরুতে প্রথমত আমি ধন্যবাদ জানাই সুপ্রজিৎ দাকে এই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আলোচনা করার জন্য। তো টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রামটা যদি এসাজ, আমি স্যার যেটা সঠিকভাবে বলেছেন যে এটা 7-8-এ যদিও শুরু হয়ে থাকলেও আমাদের যে অ্যাক্ট, যেটা গ্যাজেট নোটিফিকেশনের যে অ্যাক্ট, যে সিগারেট অ্যান্ড আদার টোব্যাকো প্রোডাক্ট অ্যাক্ট 2003, তখন থেকেই কিন্তু এই টোব্যাকো বা টোব্যাকো রিলেটেড যে আদার প্রোডাক্ট আছে, যে স্যার যেটা বলছিলেন যে ধোঁয়াযুক্ত টোব্যাকো এবং ধোঁয়াবিহীন টোব্যাকো, তো সেটা চলছিল, গুরুত্ব পাচ্ছিল গভর্নমেন্ট থেকে অনেক আগে থেকেই। কিন্তু সেটাকে আরেকটু ভাবে খুব গুরুত্ব দেওয়ার জন্যই আমরা এনটিসিপি বা ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম 2007-8-এ শুরু হয়েছে। তা আমি স্যারের প্রসঙ্গটা মানে আলোচনাটাকে আরেকটু যদি বিস্তারিত বলি, আর স্যার যেটা বললেন যে গ্যাটস রিপোর্ট 2, সেখানে আমরা দেখি, আমরা সাধারণত যখন টোব্যাকো ভাবি সবাই ভাববে যে টোব্যাকো এটা বোধহয় আমরা বিড়ি সিগারেটের কথা বলছি। তো যদি আমি বিড়ি সিগারেটের প্রসঙ্গ আনি তাহলে দেখছি গ্যাটস 2 রিপোর্ট, যদি ত্রিপুরা শুধু ত্রিপুরাকে দেখি, 44% অফ অ্যাডাল্ট মেল, মানে পুরুষ লোকরা কিন্তু স্মোক টোব্যাকো ইউজ করছে। সেখানে মহিলারা পিছিয়ে নেই, 10.3% মহিলারাও কিন্তু স্মোক করছে। এবং আমরা দর্শকরা জানলে হয়তোবা অবাক হবে যে স্মোকলেস টোব্যাকো যদি আমি বলি, সেখানে 40% মেল করছে, 56% ফিমেল করছে। ওরে বাবা, ফিমেলরা অনেক বেশি করছে। আর এভারেজ যদি দেখি যে দুটার মধ্যে যে কোনো একটা করছে, সেখানে মোর দেন 60% ইন বোথ মেল এন্ড ফিমেল। আচ্ছা। তো প্রিভ্যালেন্স বা যেটা আমাদের প্রিভ্যালেন্সটা অনেকটাই বেশি। আর স্যার যেটা বললেন, অ্যাকচুয়ালি আমার এখনো মনে আছে যে আমরা মেডিকেল সায়েন্সে যখন পড়তাম, তো আমাদের পরীক্ষার পত্রে কোশ্চেন থাকতো বিভিন্ন রোগের কারণ দর্শানো, কি কারণে হতে পারে। ব্লাইন্ডলি যদি আমরা লিখে দিতাম যে টোব্যাকো ইজ এ ওয়ান অফ দ্য কজ, দেন এটা 100% রাইটই হতো। কি সুন্দর বললেন, মানে ইটস এ ভেরি লাইভ এক্সাম্পল। একদম একদম, মানে আপনি ধরুন মাথা থেকে, স্যার বলেছেন ব্রেন স্ট্রোক থেকে শুরু করে ক্যান্সার, আপনি নিচে আসুন মুখের ক্যান্সার, গলার ক্যান্সার, মানে এরকম কোনো রোগ হয়তোবা নেই যেটা মানে বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজ যেটা আমরা বলি, এরকম কোনো নন কমিউনিকেবল ডিজিজ নেই যার টোব্যাকোর কোনো এফেক্ট নেই। 13.5 মিলিয়ন লোক প্রত্যেক বছর ইন্ডিয়াতে মারা যাচ্ছে টোব্যাকোর জন্য। তাই তো বললেন স্যার, যেটা তো বলছেন। এই জন্যই কিন্তু আমাদের এতটাই গুরুত্ব এখন দিতে হবে এই প্রোগ্রামটা নিয়ে। তো প্রোগ্রামটা যদিও আপনি শুরুতে খুব সুন্দর বলেছেন একটা ইন্ট্রোডাকশনে যে সম্মিলিত প্রচেষ্টা, সেখানে আমি একটু জোর দেব, কারণ এটা শুধুমাত্র যদিও আমরা স্বাস্থ্য দপ্তরকে রিপ্রেজেন্ট করছি আজকে, কিন্তু আমার আহ্বান যে এটা শুধু স্বাস্থ্য দপ্তর কেন, এটা প্রত্যেকটা দপ্তরের গুরুত্বপূর্ণ না খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেখানে এডুকেশন আছে, রুরাল ডেভেলপমেন্ট, পিআরআই বডিজ, আইসিএ ডিপার্টমেন্ট, বা আপনারা যারা সম্মানিত প্রেসের লোকরা আছেন, প্রত্যেকে যদি তার গুরুত্ব নিতে পারে তাহলে কিন্তু প্রোগ্রামের সার্থকতা আসবে, এবং এটা সেই জায়গায় ইম্পর্টেন্ট আমি বলতে পারি। ঠিক। আরেকটা বিষয় যেটা একটু জানতে চাইবো আপনার কাছে অর্জুন বাবু, যে এই যে ধরুন মানে আমি যে কথাটা বলতে চাইছিলাম একটু আবেগতাড়িত হয়ে, পরিবারের যে বিষয়টা, মানে আমরা যদি ছোটবেলা থেকে দেখি যে আমি দেখছি আমার বাবা তো এটা খান, আমি দেখছি আমার দাদু এটা খান, আমি দেখছি আমার মামা, পাশের বাড়ির কাকুরা, ক্লাবে গেলে দেখছি সমস্ত দাদারা একটা সিগারেট দেয়, এটা মানে একটা আবদার। একটা সময় দেখা যায় যে পাড়ার বড় দাদা, যাকে আমি একটা সময় ভয় পেতাম, তিনি আমাকে বলছেন যে একটা খা। এই যে একটা অদ্ভুত, আমি যদি বলি যে সামাজিক ব্যাধি, মানে আমরা একে অপরকে এটা অফার করছি, বন্ধুরা বন্ধুদের অফার করছে, আমরা সপরি কলা তো বন্ধুদের বলি না নে তুই এটা খা, বা আপেল দিয়ে বলি না তুই এটা খা, সেটা দামি নিজেরা একা খাই।
কিন্তু বেশ দামি একটা সিগারেটের প্যাকেট যখন বন্ধুদের সঙ্গে ভাগ করে খেতে আমরা গর্ববোধ করি, আপনার কি কোথাও মনে হয় যে এটা একেবারে ছাত্রাবস্থা থেকেই বিষয়টির প্রতি আমাদের সম্মিলিত একটি নজর দেওয়া প্রয়োজন? মানে কাউন্সিলিংটা আসলে কোত্থেকে শুরু হবে? একদম 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 সঠিক বলছেন। এই জন্যই তো এখন যে ক্যাম্পেইনটা শুরু হয়েছে, এটা কিন্তু ইউথ ক্যাম্পেইন, টোবাকো ফ্রি ইউথ ক্যাম্পেইন। সেই ইউথকেই আমাদের ধরতে হবে। কারণ আমরা দেখি যে সাধারণত এবার ভালো অভ্যাস বলুন বা কু অভ্যাস বলুন, সেগুলো কিন্তু আমাদের এই ইউথ বা আমরা অ্যাডোলেসেন্টও বলে থাকি অনেক সময়, সেখান থেকেই শুরু হয়। এখন ধরুন কোনো একটা অভ্যাস যদি সে বাই 24-25 ইয়ার বয়সের মধ্যে যদি আমরা না ধরি, তাহলে কিন্তু খুব চান্স কম যে আমরা পরবর্তী সময় ধরবো। ঠিক, সেটা হোক টোবাকো বা অন্য ভালো অ্যাক্টিভিটি হোক। তো সেখানে ইউথকে বুঝানো ছাড়া আপাতত কিছু আইনি ব্যবস্থা আছে, যদিও সেটা হয়তো আলোচনা হবে পরবর্তী সময়ে। কিন্তু এখন কাউন্সিলিং এন্ড কাউন্সিলিং, তার জন্যই অ্যাডভোকেসির ইম্পর্টেন্সটা অনেকটাই বেশি। ইউথ ক্যাম্পেইনের ওয়ান অফ দা স্ট্র্যাটেজি হলো, ফার্স্ট স্ট্র্যাটেজি হলো অ্যাডভোকেসি বাই কাউন্সিলিং করা, সেকেন্ড হলো টোবাকো ফ্রি ইনস্টিটিউশন বা স্কুল বলতে পারি, টোবাকো ফ্রি স্কুল করা, টোবাকো ফ্রি ভিলেজ করা। তো সেগুলো কিন্তু সবগুলো ইউথকেই টার্গেট করা হচ্ছে সেখানে। এক্সিলেন্ট। কমল স্যার, আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। এই যে আপনি প্রথম দিকে যে বিষয়টি বলছিলেন যে এই রোগ হতে পারে, এই সিমটম দেখা দেয় বা মানুষ এই অ্যাজ এ লেম্যান, মানে আমি যদি আপনাকে একজন চিকিৎসক এবং আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি পদে আসেন, আপনার কাছ থেকে যদি বিনম্রভাবে জানতে চাই যে ধরুন আমি জানি বা আমি একজন কোট আনকোট এডুকেটেড মানুষ, আমি জানি যে সিগারেট খেলে কি হয়, বিড়ি খেলে কি হয়, আমি জানি পান খেলে কি হয়, আমি জানি সুপুরি খেলে কি হয়, একটু জর্দা খেলে কি হয়, ইত্যাদি বিষয়গুলো আমি জানি, গুটকাতে কি ক্ষতি হতে পারে আমার জানা আছে। কিন্তু এই যে আমি মানে অবাধ্য হচ্ছি কারণ সরকার বিক্রি করছে, যে কথাটা নিয়মিতভাবে বিভিন্ন মহলে আমরা শুনি যে তাহলে বিক্রি হয় কেন, তাদেরকে গিয়ে বলো, তাদেরকে না করো। এই কোথাও কি আপনার মনে হয় যে একদিকে বিক্রি হচ্ছে প্রতিটি দোকানে দোকানে, ছাত্রছাত্রীদের কাছে লোভনীয় প্রস্তাব আছে, তাদের স্কুলের সামনেও বিক্রি হচ্ছে, তাদের বাবারা বাড়িতে নিয়ে প্যাকেটটা তাদের সামনেই রাখছে, তাদের সামনেই স্মোক করছে এবং তাদেরকে দেখাচ্ছে যে দেখো এটা এইভাবে মানে করতে হয়, আগুনটা এইভাবে জ্বালাতে হয় বা পানটা এইভাবে চিবোতে হয়। এই বিষয়টাতে কি কোথাও আপনার মনে হয় যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের রেশিওটা যতক্ষণ পর্যন্ত চলবে, আমরা আসলে এই কথাগুলো কি শুধু কথাতেই থাকবে, নাকি এখানেও কিছু একটা করা দরকার বলে আপনি মনে করেন? হ্যাঁ, দেখো, যেটা তুমি বলেছো যে এটা একটা ট্রেডিশনালি চলে আসছে, এবং এই যে এগুলি আমাদের কাস্টম বা আমাদের যে ট্রেডিশন, এর মধ্যে জড়িয়ে গেছে, বা বলতে গেলে সামথিং মজ্জাগত, যেটা আমরা বলি আর কি। তো এটাকে ওভারনাইট চেঞ্জ করাটা কি কঠিন। তো সেটা সাপ্লাই চেইন যেটা বলেছো, উই ক্যানট সাডেনলি স্টপ এনিথিং হুইচ ইজ গোয়িং অন। তো এই ক্ষেত্রে আমাদের যে ধীরে ধীরে আমাদেরকে এটা করতে হবে, আইনের মাধ্যমে বুঝিয়ে। যেমন একটা এক্সাম্পল দেই, আমরা আগে যখন বাসে উঠতাম, তখন বাসে উঠলেই পাশের লোক সিগারেট খেত। একদম, এখানে কিন্তু প্রচুর পরিবর্তন, বাট নাও এডেস আমরা প্রায় জার্নি করি বাসে, কিন্তু এখন দেখা যায় না। এবং যদি প্রথম দিকে যখন এইসব বিশেষ করে মহিলারা প্রতিবাদ করতো তখন, এবং তখন বলতো রাগারাগি হয়ে যেত একদম, কিন্তু এখন এরকম কোনো সিনই দেখা যায় না। তো ইজ চেঞ্জিং, দ্য থিং ইজ চেঞ্জিং। কিন্তু কথা হচ্ছে এই যে যেটা অর্জুন বলে প্রোডাক্ট অবস্থা ট্রেনেও এসেছে, হ্যাঁ ট্রেনেও আমরা যখন শুরুতে যেতাম দেখতাম যে স্মোকিং চলে, সেটা হলো মানে যেটা দুয়াযুক্তর ক্ষেত্রে, দুয়াযুক্তর ক্ষেত্রে তো একটা সবাই দেখে নতুন, কিন্তু নন দুয়া যেটা অর্জুন বলে যেটা বেড়ে গেছে, আদার যেমন পান জনিত বা গুটকা বা খৈনি, এইসবগুলি কিন্তু সেরকম ভাবে আমরা যদিও বাসায় খাই না, কিন্তু ওই প্রিভ্যালেন্সটা কিন্তু বেড়ে গেছে, এন্ড দ্যাট টু ইন দ্য ফিমেল। হ্যাঁ ঠিক, ওইটা কিন্তু আমাদেরকে কাউন্সেলিং বা ব্যাড এফেক্টগুলি ভালো করে বোঝাতে হবে। আরেকটা জিনিস কি, যারা অলরেডি হ্যাবিচুয়েটেড ফর লাস্ট 20 years 30 years, ইটস ভেরি ডিফিকাল্ট ফর দেম টু কুইট। কিন্তু এবং সে অন দ্য বার্ডস অফ সে 60-70, তাদেরকে আর আমরা বুঝিবার কতটুকু এফেক্ট মানে পাবো এর ফলটা আর কি। কিন্তু এই যে ইয়রদেরকে যদি আমরা টার্গেট করতে না পারি, এন্ড দে আর দ্য ফিউচার, এন্ড সে
ইন্ডিয়াতে আজকে বলে আমাদের যে এই যে ইয়র ফোর্সটা, হিউম্যান রিসোর্সটা, দে উইল ব্রিং দ্য গুড ডিভিডেন্ড ইফ ইউ ক্যান ব্রিং দেম আপ। রাইট। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলির জন্য এই যে মানে মানে যে কোনো সমস্যাকে আর্লি স্টেজে ধরা আর কি। তো এটা কিন্তু খুবই দরকার। আমি এটা আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স থেকে মানে নিজের ইয়ে থেকেই বলছি। আমি ক্লাস 10-এ পড়তাম, গ্রামের ছেলে আমি। তো ওখানে আমার বন্ধুরা খৈনি খেত, তখন খৈনির একটা যুগ ছিল। তো আমার বন্ধুরা আমাকে অফার করলো, দেখো খাও, এটা মানে দাঁতের জন্য খুব ভালো। ও ঠিক আছে, ভালো না তখন তো আমি এসব জানতাম না, আমি খেতে শুরু করলাম। একদম পিয়ার প্রেসার। পিয়ার প্রেসার। তো এভাবে খেতে 1-2 মাস গেল, কিন্তু একদিন আমার দাদা, এই যে গভর্নমেন্ট সার্ভেন্ট, তো দেখে ফেললো কি কিরে তুই এটা কি খাচ্ছিস? না খৈনি। কেন খাচ্ছিস? আরে দাঁতের জন্য ভালো, এই জন্য খাচ্ছি আমি। কিন্তু ও ট্যাক্টফুলি আমার দাদা আমাকে বুঝালো যে না দেখো, তুমি এটা দাঁতের জন্য ভালো হতে পারে, কিন্তু তোমার চোখ তো নষ্ট করবে। এইভাবে আমাকে মেবি ইনডাইরেক্টলি আমাকে বকা না দিয়ে এইভাবে বুঝালো। সো আমি বললাম ঠিক আছে, চোখ যদি নষ্ট হয় আমি কেন খাবো? আই কুইট অ্যান্ড নাও আই এম ফ্রি অফ টোবাকো। আদারওয়াইজ টুডে আই হ্যাভ বিন টোবাকো চিয়ার। ঠিক। তো এই জন্যই বলছি যে ইয়র স্টেজে বিভিন্ন কারণেই ফ্যামিলি হিস্ট্রি দিয়ে হোক, পিয়ার প্রেসারে হোক, বা ফর এনি কাইন্ড অফ ইনফ্লুয়েন্স স্টার্ট করলো। কিন্তু এটা কিন্তু আমাদেরকে এই কাউন্সেলিংয়ের মাধ্যমে এটা যদি আর্লি স্টেজে ধরতে পারি, দেন দ্য বেনিফিট ইজ মোর। এক্সেলেন্ট। আপনি জেলার মানে পরিবার কল্যাণ আধিকারিক অর্জুন বাবু, এবং আপনার কাছে তো প্রতিদিন কত কত মা বাবারা বা ছেলে মেয়েরা তারা তাদের মতো করে আসেন, আপনি দেখেন, বা আপনি বিভিন্ন হাসপাতাল ভিজিট করেন আপনার জেলায়, সেখানে তারা এই বিষয়টি নিয়ে হয়তো বা আসেন। ধরুন আমি একজন মা কিংবা আমি একজন বাবা, এবার আমার ছেলেটি ক্লাস 9-এ পড়ে বা 11-এ পড়ে, সে কলেজে যায়, কোনো একটা হতে পারে, এবং সে নিয়মিতভাবে সিগারেট খায়, আমি জানি বা আমি টের পেয়েছি, কিন্তু আমি সরাসরি তাকে বলতেও পারছি না মা হিসেবে, সে বাড়িতে খায় না। এই যে একটা শুরু হয়, মানে আমি যদি বলি যে মানে দি প্রসেস অফ এডিকশন, সেটা যদি এইভাবে শুরু হয়, আপনি বিইং দি ডক্টর আমাকে কিভাবে বলবেন, মানে আমি কিভাবে আমার ছেলে বা মেয়েকে গিয়ে মোটিভেট করব, তাকে আমি কি ভাষায় কথা বলবো, তাকে আমি কি মারবো, না তাকে আমি বলবো এটা ছেড়ে দাও, বললেই তো সে ছাড়বে না। অ্যাজ এ ডক্টর, হোয়াট উড বি ইউর অ্যাডভাইস? না, অ্যাকচুয়ালি দেখুন, এটার অ্যাকচুয়ালি আনসারটা কিন্তু স্যার অলরেডি দিয়েছেন। এখন ইউথরা, আমি নিজেও পার্সোনালি বিলিভ করি যে ওদের যা বিলিভ সেটা পিয়ার প্রেশার হতে পারে, ওর সাথে বন্ধু বান্ধব যে কোনোভাবেই হতে পারে, সেখানে কিন্তু বকাশকা বা মারার মধ্যে দিয়ে কিন্তু ওকে বেরিয়ে আনা আজকালকার দিনে যে যুগ আমরা দেখছি সেটা কি সম্ভব না। তো তাকে সেটাও বুঝিয়ে সুঝিয়ে এবং কাউন্সিলিং করেই কিন্তু ওকে সেটা বুঝাতে হবে। তো এর জন্যে আমাদের কিন্তু বিভিন্ন আমাদের সরকারি তরফ থেকে ইনিশিয়েটিভও আছে, যে গার্জিয়ান তো অবভিয়াসলি ও করতেই পারবে। ইছারা হাওয়াক তিনি এই অনুষ্ঠানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। আব্দুল জাবেদ তিনি দুজন চিকিৎসককে কৃতজ্ঞতা জানিয়েছেন। ডক্টর মৌটুসী দেব তিনি লিখেছেন, থ্যাংক ইউ ফর দ্য ইনিশিয়েটিভ, ফর ইউর ইনফরমেশন 5.3 article of FCTC will be soon implemented, moved for cabinet memo. আপনারা যদি এটার উপরে আলোকপাত করতে পারেন। আপনি গভর্নমেন্ট ইনিশিয়েটিভের কথা বলছিলেন। তো সেখানে আমি যদি দেখতে চাই যে কি কি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ আছে যেখানে আমরা এই যে বলছিলেন ইউথদের ফিরিয়ে আনা বা ওদেরকে বুঝানো, সেটা আছে, অনেকগুলো ইনিশিয়েটিভই আছে। সেখানে প্রথম ইনিশিয়েটিভ যেটা কাউন্সিলিং এর জন্য, সেখানে আমাদের স্কুল লেভেলে কাউন্সিলিং গুলো চলছে। আমাদের প্রত্যেক স্কুলেই একজন টোবাকো মনিটর বলে আছে, সেটা একজন টিচারই হন, ওনাকে ট্রেনিং দেওয়া হয় সরকারি তরফ থেকে। তো সেখানে উনি মনিটর করছেন যে কারা টোবাকো ইউজ করছে কি করছে না। আমরা বলেছি টোবাকো ফ্রি এডুকেশনাল ইনস্টিটিউশন, সেটাও সরকারি একটা ইনিশিয়েটিভ, যেখানে 100 ইয়ার্ডসের মধ্যে কোনো ধরনের টোবাকো প্রোডাক্ট কেউ সেল করতে পারবে না। সেটা কিন্তু আন্ডার অ্যাক্ট এটা পানিশেবল, আন্ডার কটপা অ্যাক্ট 5 ল আছে। তো
তো এখানে কিছু ইনিশিয়েটিভ আছে। তাছাড়া আমাদের সরকারিভাবে অ্যাডোলেসেন্ট যারা, মানে এই বয়সটা যেটা বলছেন সেটা তো অ্যাডোলেসেন্ট 10 to 19 ইয়ার্স এর মধ্যে, সেখানে আমরা স্কুল হেলথ প্রোগ্রামগুলো করছি হেলথের তরফ থেকে। সেখানে আমরা এটা একটা বার্নিং টপিক বলে রাখি। আমাদের বিভিন্ন হাসপাতালগুলোতে অ্যাডোলেসেন্ট কাউন্সিলররা আছে, সেখানে ওরা ওদেরকে বোঝাচ্ছে। এটা হলো প্রিভেনশন এন্ড কাউন্সিলিং এর পার্টটা বললাম আমি। এখন যেটা বলছে টোবাকো থেকে ফিরিয়ে আনার আরেকটা উপায় কিন্তু মানে ওকে সাপ্লিমেন্ট দেওয়া, মানে ওকে যদি একবার বোঝানো যায় যে না এটা ভেরি হার্মফুল ফর ইউর হেলথ, সেখানে কিছু সময়ের জন্য, আবার অনেককে স্যার বলছিলেন যে যদি 10 বছর 15 বছর ধরে খায় কেউ বা 5-7 বছর ধরে খায়, সেখানে ওকে সাপ্লিমেন্ট দিয়েও কিন্তু ফিরিয়ে আনা যায়। সেটা কিভাবে? সেটা আমরা বলি নিকোটিন গাম দিয়ে। সেখানে আমাদের টোবাকো সিজেশন সেন্টার বলে আমাদের অনেক সরকারি হাসপাতালে আছে, যেখানে আমরা ফ্রি অফ কস্টে এই টোবাকো বা নিকোটিন গাম আমরা মানে প্রোভাইড এইচআইভি এর করছি। ক্ষেত্রে যেটা ওএসটি সেটা আমাদের এনটিসিবি প্রোগ্রামের ক্ষেত্রে টোবাকো সিজেশন সেন্টারে দেওয়া হচ্ছে। তো এই বিভিন্ন ইনিশিয়েটিভ এগুলো কি বিনামূল্যে দেওয়া হয় না পয়সা দিয়ে কিনতে না, হয়? টোবাকো গাম একদমই ফ্রি গাম, এটা ফ্রিতেই দেওয়া হচ্ছে সরকারি তরফ থেকে। কমল স্যার, একটা জিনিস একটু যদি আপনি বলেন, এই যে অর্জুন বাবু বলছেন যে এত কিছু হচ্ছে, মানে একদিকে স্কুল, একদিকে কলেজ, একদিকে ক্লাস মনিটর, একদিকে এনফোর্সমেন্ট, একদিকে আইন, সরকার এত কিছু তো করছে, কিন্তু অন্যদিকে শুরুতেই তো আপনি বললেন যে সবকিছু বেড়ে যাচ্ছে, মানে পার্সেন্টেজ মহিলাদের বাড়ছে, পুরুষদের বাড়ছে, তাদের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। এই কন্ট্রাডিকশনটা কিভাবে আপনারা দেখেন? না, দেখো প্রোগ্রামটা তো আমাদের এই এনটিসিপি, আমি যেখানে দুইটা যে এখানে স্ট্যাটিস্টিক দেখালাম, ওটা লাস্ট যেটা হচ্ছে 16-17 ফিগার, যেখানে আমাদের 65%। তো এর মধ্যে পরের সার্ভেগুলো তো আর এখনো বেরোয়নি, তো আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না অ্যাকচুয়ালি বাড়ছে কি না কমছে, কিন্তু এটা ফার্স্ট গেট এন্ড সেকেন্ড গেটের যে ওটার মধ্যে কিন্তু সেকেন্ড গেটের সার্ভেটা কিন্তু বেড়েছে। ফার্স্ট গেট হয়েছিল সার্ভেটা 9 and 10, আবার সেকেন্ড গেটটা 16 and 17। ওই দুইটা গেটের মাঝখানে কিন্তু অ্যারাউন্ড 9% কিন্তু বেড়েছে। তো দ্যাট ইজ কনসার্ন, বাট ইন দ্য মিন টাইম উই হ্যাভ টেকেন সো মেনি ইনিশিয়েটিভ, যেটা অর্জুন অলরেডি ইনুমারেট করলো। এগুলি আমরা এনফোর্সমেন্ট থেকে শুরু করে এভরিথিং, অ্যাওয়ারনেস, এগুলি আমরা করছি, নিকোটিন সাপ্লিমেন্ট এগুলি করছি। বাট উই নিড টু টেক মোর এগ্রেসিভ ম্যানার, হোয়ার অর্জুন যেটা অলরেডি বলা শুরু করে বলছিল যে অল ডিপার্টমেন্ট, অল দ্য সেকশন শুড বি ইনভলভ। ওইটা জিনিস কিন্তু আমাদের এখানে ইউজুয়ালি যেটা গাইডলাইনে অ্যারাউন্ড 10 ডিপার্টমেন্ট আর সাপোজ টু বি এঙ্গেজ। এই যে একটু বলুন না হোল গভর্নমেন্ট অ্যাপ্রোচ, এটা বলে হোল গভর্নমেন্ট অ্যাপ্রোচ। হেলথ তো আছেই আমরা, দেন এডুকেশন অবভিয়াসলি, যেটা পঞ্চায়েতের রাজ, পঞ্চায়েতের ওরা গ্রাম সভা করে, কারণ গ্রামের মধ্যে যে সেলফ হেল্প গ্রুপ, ফার্মার, এগুলো অনেক ক্লাব টাব থাকে, ওইগুলোর মধ্যে আওয়াজটা নেওয়া যাওয়া একদম। তারপরে আছে রুরাল ডেভেলপমেন্টের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস, টিআরএলএম, ওইসব বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, ওটার মধ্যেও এটাকে পেনেট্রেট করতে হবে, তাদের মাধ্যমে নিতে হবে। দেন ট্রাইবাল অ্যাফেয়ার্স, এগুলি তো আছে অবভিয়াসলি। আমাদের ট্রাইবালের মধ্যে তো এগুলো একটা কালচার, সে এট দ্য ইয়াং এজ থেকে শুরু, এটা কোনো প্রহিবিটেড এক না, মানে অ্যাক্টিভিটিস না, ইট ইজ এ অ্যালাউড ইন দ্য সোসাইটি। তো ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাফেয়ার্সের মাধ্যমে নেওয়া যাবে। পুলিশ তো আছে আমাদের, যে কপটা এগুলি করবে। দেন ইয়ড অ্যাফেয়ার্স অফ, যেমন নেহরু যুব কেন্দ্র, এনএসএস, ওইভাবে তাদের মধ্যেও আমাদেরকে আরো এগ্রেসিভ ভাবে নিয়ে যেতে হবে। ঠিক। অর্জুন স্যার, এই যে স্যার কটপার কথা বললেন, মানে 2003 থেকে আমরা জানি যে এই বিষয়টি নিয়ে আমরা মানে আমাদের মতো করে চেষ্টায় আছি, এবং প্রতিটি আমি যদি বলি সরকারি অফিসে অন্তত একটা করে সাইনবোর্ড আপনারা লাগাতে পেরেছেন, উইচ ইজ এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট আমি মনে করি। এবং আমরা যারা সরকারি মানে কর্মকর্তাদের চিনি, জানি, সরকারি অফিসগুলোতে যদি যাতায়াত থাকে যাদের, আমরা জানি যে এখন অনেক হারে কমেছে। মানে আগে যেটা হতো ঘরে 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 সিগারেট খাওয়া বা বিড়ি খাওয়া ইত্যাদি, মানে অফিস কালচারেও চলতো কোনো একটা সময়, এখন সেখানেও কিন্তু একটা অ্যাওয়ারনেস এসছে। বড় বড় আধিকারিকরা যারা, তারা পারমিশন নিয়ে হয়তো বা বাইরে গিয়ে একটা সিগারেট কখনো খেয়ে আসেন, হুইচ ইজ এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট, হ্যাটস অফ টু ইউ ফর দ্যাট। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি যদি আপনাদের কাছে জানতে চাই অর্জুন বাবু, যে এই যে আপনারা বলছেন যে এগুলো করা যাবে না, কটপার প্রয়োগ আসলে বাস্তবিক ক্ষেত্রে কতটা? আমরা কি ফাইন করতে পারছি?
আমাদের কাছে কি কোনো তথ্য আছে, বা আপনার জেলাতে আপনি ধরুন গত 1 বছরে কত টাকা জরিমানা তুলেছেন, এরকম কোনো তথ্য কি আছে? এক্স্যাক্টলি যদি জেলা স্তরে বলতে চাই, অ্যাকচুয়ালি আমাদের জেলাতে কটপা একটা আমরা একটু দেরিতে শুরু করেছি ইন কম্পারিজন টু সাউথ ডিস্ট্রিক্ট সিপাহীজলাতে, সেখানে আমাদের ডেডিকেটেডরা আছে। তো এক্সাক্ট ফাইন অ্যামাউন্টটা বর্তমানে আমার জানা নেই, কিন্তু হ্যাঁ ফাইন নেওয়া হচ্ছে। আচ্ছা, আমাদের মানে ফাইন কটপাতে নেওয়া হচ্ছে, আমি যেটা জানতে চাইছি আসলে আমার কত টাকা সেটা জানার উদ্দেশ্য না, কিন্তু আমার প্রশ্নটার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কি প্রত্যেক দিনে ওই ভয়ের বিষয়টা জনগণকে দেখাচ্ছেন বা বলতে পারছেন যে দেখো তোমরা যদি এটা করো বা আপনারা যদি এটা করেন আমরা কিন্তু আর্থিক জরিমানা করব, হ্যাঁ হ্যাঁ এই বিষয়টা কি হচ্ছে ট্রাফিকের মতো? হ্যাঁ হ্যাঁ করছে। যেমন এটা আমাদের এনফোর্সমেন্ট টিম আছে প্রত্যেক জেলা স্তরে। তো সেই এনফোর্সমেন্ট টিমে স্যার যেটা বলছেন, মাল্টিপল ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট আছে, পুলিশ থেকে আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আছে, আমরা হেলথের থেকেও আছে। তো সেখানে ওরা এনফোর্সমেন্ট করছে। আর সেকেন্ড হলো যেটা আপনি রাইটলি বলেছেন যে অ্যাটলিস্ট আমরা এটা সফলতা পেয়েছি যে বিভিন্ন অফিস আদালতে ওই যে সাইনবোর্ডটা লাগানো যে নো টোবাকো, কিন্তু এটার নিচেও কিন্তু একটা লেখা আছে যে ওইটা আইনত দণ্ডনীয়, Exactly. 200 টাকা অব্দি ফাইন। তো সেটাও জরিমানা, একটা অ্যাওয়ারনেস হচ্ছে। আর কিছু ফাইন তো আমরা এনফোর্সমেন্ট টিম করছেই, সেখানে আমরা করছি। তো এনফোর্সমেন্ট চলছে, কিন্তু সেটা আমরা সবসময় একটা কথা জানি বা আমরাও বলি যে প্রথম আগে মানুষকে বুঝাই, জানাই, অ্যাওয়ারনেসটা বাড়াই, তারপরে ফাইনটা তো হবেই। ফাইনের প্রভিশন আছে, প্রত্যেকটা অ্যাক্টেই ফাইনের প্রভিশন আছে। ঠিক। কমল স্যার, হোয়াট ইজ দি আই মিন দি মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ যেটা আপনারা ফেস করছেন? আমি যদি বলি যে আপনি একটা জেলার প্রধান কাণ্ডারি, আপনার নেতৃত্বে এতগুলো হাসপাতাল, এতগুলো পিএইচসি, এতগুলো সিএইচসি, আপনি জেলা হাসপাতাল দেখছেন, প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, সঙ্গে অন্যান্য দপ্তরের যখনই কোনো ভিভিআইপি ভিজিট থাকে বা কোনো কিছু থাকে তখন সিএমও ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট নোডাল পার্সন অফ দ্যাট পার্টিকুলার ফাংশন। এত দায়িত্ব সামলে আপনি যখন একটি টোব্যাকোরও গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়মিতভাবে দেখেন, আপনাকে এইচআইভি প্রোগ্রাম দেখতে হয়, আপনাকে অন্য আরো 10টা ভার্টিকুলার প্যারালাল প্রোগ্রাম গভর্নমেন্টের দেখতে হয়, সেখানে দাঁড়িয়ে আপনার সবচেয়ে বড় প্রধান চ্যালেঞ্জ টোব্যাকো প্রোগ্রামে কি বলে মনে হয়? সেটা তুমি প্রথম থেকেই বলে যে সাপ্লাই চেইন দিস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। এই যে সাপ্লাই চেইনটাকে বন্ধ করা, and that supply chain is related with profession, economy, so many things. তো ওইটাকেই অ্যাভেলেবিলিটিটাকে কম করাটা এটা কঠিন। তো মানে আমরা তো এনফোর্সমেন্ট তো চলছে, কিন্তু এর বাইরেও তো বিভিন্নভাবে বিক্রি হচ্ছে। লাইক সাপোজ ড্রাগ ইজ বিং এনফোর্সমেন্ট বাই সো মেনি, আমাদের পুলিশরা করছে, সবাই করছে, বাট স্টিল ইজ অ্যাভেলেবল অ্যারাউন্ড ইউর কি বলে অ্যারাউন্ড ইউর এনভায়রনমেন্ট। তো সেটা একটা বিরাট চ্যালেঞ্জ, নট অনলি ফর টোবাকো, ইভেন ফর ড্রাগস। তো এটা রিয়েলি এ চ্যালেঞ্জ যে অ্যাভেলেবিলিটিটা আর কি। আর আরেকটা হচ্ছে যেটা ট্রেডিশন, যেটা আমি বললাম, আজকে আমরা যদি কোনো বিয়ে বাড়িতে যাই বা কোনো অনুষ্ঠানে যাই, আমাদের পান সুপারিগুলি সাজিয়ে রাখা হয়। It's very normal and traditional and custom. So these are challenge that to break this tradition is a not a easy job. ভেরি ট্রু। অর্জুন বাবু, একটা কাল্পনিক প্রশ্ন করি, মানে আমি আবারও বলছি যে এটা কাল্পনিক। ধরুন কোথাও কি আপনার মনে হয় যে আমরা যে বলছি যে অ্যাডাল্টহুড, তার একটা বয়স আমার রাষ্ট্র আমাকে ঠিক করে দিয়েছে যে তুমি এত বয়স হলে এই কাজটা করতে পারবে, এত বয়স হলে তুমি ভোট দিতে পারবে, এত বয়স হলে তুমি স্কুলে যেতে পারবে, এই যে প্রতিটা জায়গায় আমরা বয়সের একটি দিক নির্দেশনা করে দিয়েছি, আপনার কি কোথাও মনে হয় যে টোব্যাকো নিয়ে যে বয়সটা, মানে আমাকে অধিকার দেয়া হচ্ছে আমি সিগারেট কিনে খেতে পারবো, এটাও তো রাষ্ট্র আমাকে দেয়, বা তার নিচে করলে তোমার জরিমানাটা বেশি বা তুমি আইনত দণ্ডনীয় বিষয়ে পড়বে, সেখানে কি কোথাও বয়স বাড়িয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা মানে আমি যদি বলি পলিসিগতভাবে করা উচিত বলে আপনি মনে করেন? না, অ্যাকচুয়ালি আমি যতটুকু জানলাম যে টোবাকো কেউ খেতে পারবে, সেখানে কিন্তু কোনো মানে সেটা বলা নেই। যে শুধু বলা হয়েছে যে টোবাকো সেল করা যাবে না আন্ডার 5 ল। সেখানে বলছে যে মাইনর, সরি 6 এর মানে মাইনর কাউ
মানে কোনো ব্যক্তির কাছে টোবাকো সেল করা যাবে না, তাহলে যে সেলার হবে সে পানিশেবল হবে। মানে আমি অ্যাডাল্টের কাছে বিক্রি করতে পারবো। অ্যাডাল্টর কাছে আমি এক্স্যাক্টলি ওটাই বলছি। তাহলে অ্যাডাল্টের একটা বয়স আছে, হ্যাঁ, adult আমি এর এই একটা বয়সটাকে বয়স আছে। অ্যাডাল্ট বলছি, সেটাকে কি বাড়িয়ে দিলে ভালো হয় কোথাও আপনার মনে হয়, নাকি এটা ঠিক আছে কোনো অসুবিধা নেই, কাউন্সিলিং দিয়েই একমাত্র এটাকে বন্ধ করতে না, হবে? অ্যাকচুয়ালি দেখুন, বাড়িয়ে দিলেও যে মানে সেটা কি আমরা যদিও বলছি যে মাইনরের কাছে বিক্রি হচ্ছে না, কিন্তু সেটা কি মাইনর কি খাচ্ছে না? তাহলে ঠিক, সেটা কি আমি বলতে পারবো? পরিসংখ্যান তো তা বলছে না। পরিসংখ্যান তো তা বলছে না। তাহলে তার মানে মাইনরও করছে। আমরা যেমন দেখছি, যেমন যেমন আজকের দিনে খুবই বার্নিং টপিক হলো ড্রাগ ইউজ, সেটা তো 10-11 বছরের বাচ্চারাই নিচ্ছে, সে তদ্রুপ ভাবেই টোবাকো। একদম, একদম। তো সেটাকে বয়স বাড়ালে কমালে কিছু বিশেষ লাভ হবে বলে আমার মনে হয় না, কিন্তু অবভিয়াসলি সেটাকে অ্যাওয়ারনেসের মাধ্যমে আমাদেরকে বন্ধই করাতে হবে। কারণ এটা এরকমও নয় যে 10 বছর বা 15 বছরের একজন লোক যদি টোবাকো নেয় ওর এফেক্ট বেশি হবে, বা 25-30 বছরে শুরু করলে ওর এফেক্ট বেশি হবে, এরকম কিছু নেই। একদম নেওয়া মানেই এফেক্ট হবেই হবে। ঠিক। কমল স্যার, মানে অভিভাবকদের আপনি কি বলতে চাইবেন আজকের এই অনুষ্ঠান থেকে? তাদের জন্য আপনার মূল বার্তা, বিং দি সিএম অফ এ ডিস্ট্রিক্ট, আপনি কি বলবেন? ওর জন্য এটাই বলবো, আমি তো আমার এক্সাম্পল দিয়ে বললাম, আমার দাদা আমাকে ছাড়িয়েছে, এন্ড নাও আই এম টোবাকো ফ্রি। তো এটাই বলবো যে এই যে পরিবারে আমরা একটা যেটা আরেকটা এই টার্মস আছে, প্যাসিভ স্মোকিং। ঠিক, প্যাসিভ স্মোকিং ইজ মোর ডেঞ্জারাস দেন দ্য অ্যাক্টিভ আমি এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম তারপরে, যে তো ওইটাতে নিজেরা তো হার্ম হচ্ছে, ইভেন পরিবারের বাচ্চারাও হার্ম হচ্ছে, মহিলাদের, প্রেগনেন্ট ওমেনদের হার্ম হচ্ছে। তো এই যে স্মোকিং প্লাস নন স্মোক, তো এটার তো এফেক্ট আছে, কিন্তু স্মোকিং যেটা, এটা ইজ বোথ হিমসেলফ অ্যান্ড দ্য ফ্যামিলি আর মানে গেটিং দ্য এফেক্ট অফ দিস ব্যাড এফেক্ট। ঠিক, তো এটা খুব আমাদের পরিবারের কথা চিন্তা করে আমাদের এটা ছাড়া উচিত। এবং যেটা অর্জুন বলল যে আমাদের নিকোটিনের যে ইয়ে আছে, খারাপ বলে যদি এখন যদি দেখুন একটা অভ্যাস হয়ে গেলে ছাড়াটা খুব কঠিন। তাই তো। তো এখন ওইটাকে ছাড়ার জন্য তো অল্টারনেট ব্যবস্থাও আছে, আমাদের গভর্নমেন্ট সেক্টরে ফ্রিভাবে দিচ্ছে নিকোটিন, তো ওইটা নিয়েও ছাড়া যেতে পারে। হ্যাঁ, তো আর এটা তো আমরা যদি কম্পেয়ার উইথ ড্রাগ তো না নিলে বিভিন্ন উপসর্গ দেখা দেয়, কিন্তু এই যে পানি বলুন বা স্মোকিং সেরকম এত এফেক্ট না। মানে উই হ্যাভ গট দ্য উইল পাওয়ার, উই ক্যান স্টপ, বন্ধ করা যায়। এবং সঙ্গে আমরা যদি নিকোটিন বা ওইসব জাতীয় সাপ্লিমেন্ট দিই, তাহলে আই থিঙ্ক ইট ইজ নট এ টাফ জব টু কুইট। তো আমরা যেহেতু এটার খারাপ এফেক্টটাই জানি যে এটা খারাপ, ওই ক্ষেত্রে কিন্তু ওষুধ আমাদের ট্রাই করা উচিত যে ধীরে ধীরে এটাকে স্টপ করা। মে নট বি ওভারনাইটে আমরা স্টপ করতে পারবো না, বাট উই শুড ট্রাই। অর্জুন বাবু, আরেকটা বিষয় জানতে চাই আপনার কাছ থেকে। ধরুন, মানে লেট মি গিভ ইউ আ ভেরি রিয়েল প্র্যাকটিক্যাল এক্সাম্পল। প্রায়শই আমার সঙ্গে এটা হয়, মানে অনেক সময় অনেক জায়গায় নানাভাবে এটা হয়। আমি নন স্মোকার, আমি আজ পর্যন্ত কোনোদিন কোথাও অন ক্যামেরা বলছি, যদি কেউ থাকে, মানে যে কেউ এসে বলতে পারে যে না আপনি ওই জায়গায় আমার সঙ্গে স্মোক করেছিলেন, আমি কোনো দিন স্মোক করিনি। কিন্তু আমার সামনে যিনি বা যে করছে, ধরুন আমি বাজারে গেলাম, পাশের দোকানে দাঁড়িয়ে যে মানুষটা সিগারেট টেনে যাচ্ছে, তার ধোঁয়া আমাকে বিরক্তিকর একটা ফিলিং দিচ্ছে, কিন্তু আমি তাকে বললাম দাদা একটু সাইডে গিয়ে আপনি সিগারেট খান, তিনি বললেন আপনি সাইডে যান, আপনি খান না, আমি কি করব? এই যে সিচুয়েশন গুলো হয়, রিয়েল সিচুয়েশনস ইন সোসাইটাল লাইফ। আমি সেলুনে গেলাম, সেখানে দেখলাম যে একজন, তিনি বিন্দাস স্মোকিং এ লিপ্ত, কিন্তু আমি তাকে বললাম, তিনি বলল আপনি বেরিয়ে যান, আমি খাই আমার টাকা দিয়ে, আপনি কে আমাকে না করার? হোয়াট ডু আই ডু? মানে তখন আইন, মানে আপনাদের এই বিভিন্ন ধরনের গাইডলাইন, সেখানে আমি কি একজন এডুকেটেড সোশ্যাল হিউম্যান বিং হিসেবে আমার রোল কি হতে পারে? না, অ্যাকচুয়ালি দেখুন, যেটা আপনি বলছেন সেটা প্রথমত আমি একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড দিয়ে যদি বলি, সেটা তো একটা ব্যক্তিত্বের ব্যাপার। কারণ আমার একটা অভ্যাস আরেকজনকে বিরক্ত করছে, তাহলে উনি যে বলছেন, ধরুন আপনি যদিও এক্সাম্পল দিয়েছেন যে আপনি নিচ্ছেন না, না হলে কি হয়েছে, তা আপনি সরে যান, সেটা বোধহয় ব্যক্তিত্বের একটু প্রবলেম আছে আমার মনে হয়। যে আমার অভ্যাসে যেহেতু অন্য কেউ বিরক্ত হচ্ছে, তাহলে আমার সরা উচিত নাকি যার করছে না সেটা।
সেটা হলো আমি ওইটা বললাম যে মানবিক দিক থেকে ব্যাপার। আর যদি আইনের দিকে বলি, সেখানেও একটা আছে আমাদের কট পায় যেটা 4 ল বলছে যে পাবলিক প্লেসে স্মোকিং করা ইজ এ পানিশেবল অফেন্স, রাইট। এবং এটা আপ টু 200 অব্দি ফাইনের আছে। সেখানে কি করতে হবে তো তখন একজন সেখানে নাগরিকের? ওই আপনি ডিস্ট্রিক্ট যিনি দেখছেন কোটপার যিনি এনফোর্সমেন্ট টিমে আছেন, ওনাদের যে কেউকে ইনফরমেশন দিলেই সেটা ওনার এগেইনস্টে লাগু হবে। কিন্তু ফাইনটা বলা হচ্ছে আপ টু 200। তো সেটা হলো আইন, কিন্তু এটাও তো সত্যি যে আপনি প্রত্যেক জায়গায় আইন দেখিয়ে লাভ হবে না। তাই তো তো এটা ব্যক্তিগতর একটা ব্যাপার আছে। আর আমি স্যারের সাথে একটা অ্যাড করছি, এখন কিন্তু লিটারেচার বলছে, যেটা আমরা পেসিভ স্মোকিং সবাই মোটামুটি জানি, এখন থার্ড হ্যান্ড স্মোকিংও কিন্তু আছে। হোয়াট ইজ দ্যাট? ধরুন একজন লোক সিগারেট বা বিড়ি যাই খাচ্ছে, ওর যে মানে শুকাটা পড়ছে মাটিতে, এখন যখন বাতাস আসছে, এটা কিন্তু খুবই মাইক্রো সাইজের হয়, সেটা কিন্তু বাতাসে আবার ভাসছে, আবার সেটা ইনহেল করছে ছোট বড় সবাই। সেটাও কিন্তু এখন এফেক্ট বলছে যে থার্ড হ্যান্ড স্মোকিং অলসো মানে খুব প্রিভ্যালেন্ট হচ্ছে আস্তে আস্তে। তো সেটাই আমি বলছিলাম যে শুরুতে আমি বলেছি যে আমি খাই না তার জন্য আমি এফেক্ট হচ্ছি না, এটা কিন্তু মোটেই সত্যি না, তার জন্যই সম্মিলিত। কমল স্যার, আশার আলো আপনি কি দেখছেন, বা আগামী দিনে এই বিষয়টা নিয়ে যদি আমি যদি বলি যে স্বপ্ন কি, মানে আমরা কি করতে পারি আসলে দিনের শেষে? আই এম এ অপটিমিস্টিক ম্যান। আশা তো অবশ্যই করতে হবে, আশা নিয়েই তো আমরা বাঁচি। ঠিক। আমাদের এখন যেটা এই যে অ্যাওয়ারনেস, যেটা এখন অ্যাডাল্ট ইউথ ক্যাম্পেইনটা চলছে, এটার মধ্যে আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস সেগুলি তো করছি, এবং যে ইয়থ স্টেজে যে ধরা, কারণ ইয়থ থেকেই তো শুরু হয়, সে আপনার 15, 16, 17, 18 থেকে তো শুরু হয়। তো এখন আমাদের যে স্কুল হেলথ প্রোগ্রাম আছে, এগুলি কিন্তু প্রত্যেক স্কুলেই একটা ডেডিকেটেড স্কুল অ্যাম্বাসেডর আছে আমাদের, টিচারের থেকে হয়। তো ওখানে অ্যাডোলেসেন্টের বিভিন্ন সমস্যা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়। তো এবং ড্রাগ বা এইসবগুলিও থাকে। তো এই টোবাকোকেও আমরা ওইখানে নিয়ে অ্যাওয়ারনেসটা করা, কারণ এরা উইকলি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে। তো ওইটা ওই প্ল্যাটফর্মে আমাদের আরও ভালো করে যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে অ্যাটলিস্ট দিস ইয়থদেরকে আমরা একটা ইয়থ প্রজন্মকে আমরা যদি প্রিভেন্ট করতে পারি, আগে যারা বয়স্ক হয়ে গেছে কিছু করার নেই, অলরেডি এফেক্ট হয়ে গেছে, বাট দিস ইয়থ উই শুড স্টপ। এন্ড আমরা এখানে এই স্কুল হেলথ প্রোগ্রাম মাধ্যমে এগুলি আমরা এই প্রোগ্রামটাকে আরো নিতে পারি। কারণ আমরা ত্রিপুরার যে আমাদের যে স্কুল গোয়িং ছাত্রের সংখ্যা কিন্তু মোর দেন 80%। রাইট। তো দিস ইজ এ ভেরি গুড অপরচুনিটি, উই শুড তাদেরকেই বোঝাতে হবে। অর্জুন স্যার, শেষ স্বপ্নের কথা কি বলবেন? আপনি কি চান? আমি তো একটাই চাই, টোবাকো ফ্রি ইউথ। আর টোবাকো ফ্রি ইউথ হওয়ার কিন্তু আরেকটা মানে ইনডাইরেক্ট আমি বলবো এফেক্টও আছে। কারণ যদি ধরুন বাড়িতে বাবা বা মা কোনো কিছু টোবাকো ইউজ করছে, ইউথ যদি আমি কোনোভাবে অ্যাওয়ার করে দিতে পারি যে দিস ইজ ভেরি ডেঞ্জারাস ফর দেয়ার হেলথ অলসো। একটা ছেলে বা মেয়ে কিন্তু পারে ওর মা এবং বাবাকে আবার জায়গায় আনতে। ঠিক। তো এটা এই জন্যই হয়তো আমরা ইউথকেও টার্গেট করছি, কারণ ও যদি গিয়ে বলে বাবা তুমি এটা নেবে না, তোমার শরীর খারাপ হবে, মা তুমি করবে না, সেটা একটা এফেক্ট অবভিয়াসলি আমার বিশ্বাস সেটা থাকবে। আর আরেকটা হলো যে সামাজিক মাধ্যমে এগুলো ইউজ, যেটা অলরেডি আপনারা আলোচনা করেছেন যে এখনো আমাদের সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে আমাদের পান অফার করা হয়, এটা বাই ট্রেডিশন, ব্যবহার কমাতে হবে। যদি কমানো যায় তাহলে মেসেজটা যাবে, অবভিয়াসলি ওভারনাইট হবে না কিছুই। ঠিক। তো আমরা যদি যারা অলরেডি নিচ্ছে তারা যদি বন্ধ করতে পারে, এবং যারা এখনো শুরু করেনি তাদের যদি আটকানো যায়, তাহলে অবশ্যই আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে। এবং ত্রিপুরা, যেখানে আমাদের গ্যাটস রিপোর্ট বলছে আমরা 1 নম্বরে আছি, যাক নম্বরটা বিশেষ ইম্পর্টেন্ট হলো, এফেক্ট ইল এফেক্ট অনেক বেশি, সেখান থেকে বেরিয়ে আসা যায়। ঠিক। হ্যাঁ, ওখানে আমাদের সায়েন্স সিটি আছে। ঠিক। তো ওইখানে তো ডেইলি বিভিন্ন স্কুলের ছাত্ররা এখানে দেখে, এখানে হলঘর আছে। আমরা একটা টোবাকোর উপরে একটা ফিল্ম করেছিলাম অ্যারাউন্ড 10 মিনিটসে। ওটা ওরা ওখানে যখন হলঘরে যায় ওটা দেখিয়েছে, এবং
সায়েন্স সিটির যে অথরিটি, ওরা ফ্রিতে দেখিয়েছে বাহ, ওই ফিল্মটা আর কি। সো দ্যাট ওয়ে আমরা ছাত্রদেরকে একদম খুব সুন্দর, ইনোভেটিভ মানে আইডিয়া, এফেক্ট কি বলে, খুব সুন্দর। চেষ্টা করছি আর কি। ঠিক। এদিকে বিশাল চক্রবর্তী, নন্দন দেবনাথ, তারা আজকের এই আয়োজনে এরকম আরো অনেকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের সময় শেষ। আপনাদের দুজনকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ কমল স্যার এবং অর্জুন স্যার আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ, আপনাদের প্রত্যেককে বলি আমাদের সজাগ হতে হবে, সচেতন হতে হবে, ঘরে ঘরে এই বিষয়গুলো বলতে হবে। মা এবং বাবারা আপনারা দায়িত্ব নিন, শিক্ষক শিক্ষিকারা আপনারা নিজেরা প্রথমে আগে এক্সাম্পল হিসেবে ছাত্রছাত্রীদের সামনে নিজেদেরকে তুলে ধরুন। আপনারা বলুন যে আপনারাও করতেন, ছেড়ে দিয়েছেন। এইভাবে আমরা যদি এক একজন ছাত্র এবং ছাত্রীকে টোব্যাকো থেকে মুক্ত রাখার ভালো দিকগুলো বুঝিয়ে বলতে পারি, আমি নিশ্চিত তারা বুঝবে এবং তাদের অর্থ বাঁচবে, সমাজে সম্মান বাড়বে এবং সর্বোপরি তাদের স্বাস্থ্য ভালো থাকবে। আজ এ পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা সঙ্গে চাইব আপনাদের প্রত্যেককে। শুভরাত্রি।